এইখানে একটা আমি গুগল ম্যাপের লোকেশন শেয়ার করছি। আপনারা গুগল লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন আসলে মাঝের চরের অবস্থানটা কোথায়। হ্যাঁ, এখানেই আপনারা দেখতে পারবেন মাঝের চরটা কোথায় অবস্থিত। আমরা মাঝের চর পিরোজপুর এবং বাগেরহাট এই দুইটা জেলার মাঝখান দিয়ে যে নদীটা গিয়েছে সেটা হচ্ছে বলেশ্বর নদী। এই বলেশ্বর নদীর মাঝখানেই একটা চর আছে, যে চরটা একটা ইউনিয়ন এবং 3টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন। এইখানে 240টা ঘর বসবাস করে। আর এইটা আসলে কোনো ল্যান্ড কানেকশন কোথাও কোনো ডিস্ট্রিক্টের সাথে নাই। মূলত এটা পিরোজপুরের একটা ইউনিয়ন। এটা শরণখোলা যদি আসতে চায় তাহলে তাকে প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে শরণখোলা আসতে হলে। আর যদি ফরেস্ট অফিসে আসতে হয় তাহলে 4 কিলোমিটার। আর ওদিকে যদি পিরোজপুরে যেতে হয় বা নদীর তীরে যেতে হয় তাহলে মাঝের চর থেকে যেতে হলে অ্যাটলিস্ট 4 কিলোমিটার। সো অ্যাকচুয়ালি নদীটা হচ্ছে প্রায় 9 কিলোমিটার, 7 to 9 কিলোমিটার চওড়া। অ্যান্ড আপনি যদি মাঝের দিক দিয়ে চিন্তা করেন তাহলে এদিকে 4 কিলোমিটার, ওদিকে 4 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা যে নদীটা দেখতেছেন এখানে, আমরা যেটা দিয়ে রওনা দিয়েছি, এটাকে একটা কানেক্টিং নদী বলে। এটাকে এই লোকাল ভাষায় কি একটা বলে, আমি এখনই মনে করতে পারছি না। এই একটা বড় নদী থেকে আর একটা বড় নদী, এই দুইটার একটা কানেক্টিং, এটা আসলে ওরা খাল বলে, নদী বলে না। তো আমরা ফরেস্ট অফিসের যে এরিয়া থেকে সামনের দিকে যাচ্ছি, সে এই খাল ধরেই আমরা আসলে সেই বড় বলেশ্বর নদীতে বলবো। অনেকে ভাবতে পারেন আমি 9 কিলোমিটার চওড়া একটা নদী বলছি, অথচ এখানে তো দেখা যাচ্ছে ছোট্ট একটা খালের মতো বা নদী, ছোট এপার থেকে ওইপার অল্প একটু দূরত্ব। তো সেদিক দিয়ে চিন্তা করলে আসলে আমরা এখন কেবল যাত্রা শুরু করতেছি। এবং যাত্রা শুরুটা আমাদের হচ্ছে শরণখোলা রেঞ্জ ফরেস্ট অফিস থেকেই শুরু করছি। এখান থেকে আমাদের প্রায় বোট চালিয়ে যেতে হবে 2 থেকে আড়াই ঘন্টা। দেন তারপরে যে আমরা আসলে সেই মাঝের চর পাবো। তো মাঝের চর সম্বন্ধে আমি এর আগেও বলেছি, মাঝের চরটা আসলে ভেরি আনএক্সপ্লোর এরিয়া। আপনারা এখানে যাবেন, অনেক ভালো লাগবে। সেটা একটা পিরোজপুরের ফরেস্ট রেঞ্জের মধ্যেই আছে। এটাই সেই বহুল কাঙ্ক্ষিত মাঝের চর যাওয়ার যে খাল এবং সেই বলেশ্বর নদীর সেই মোহনা। এইখান থেকেই একেবারে শেষ ওই পার পর্যন্ত প্রায় 7 to 9 কিলোমিটার চওড়া। এক্স্যাক্টলি আমি জানি না আসলে কত চওড়া, তবে লোকালদের মুখে আমি শুনেছি এটা 7 থেকে 9 কিলোমিটার চওড়া। আর আপনার সামনে ছোট্ট একটা জায়গা, মানে দেখতে গেলে বিশাল চওড়া নদী। এই নদীর ঠিক মাঝের এই যে এতটুকু অংশ হচ্ছে মাঝের চর, আর মাঝের চরের ওই পাশে আমার নদী। এই নদীটা হচ্ছে বলেশ্বর। এই যে আমরা এখন সেই মাঝের চরের কাছাকাছি চলে আসছি। আমরা এখন ঠিক বলেশ্বর নদীর মাঝে। এটাকে এত রুলিং হচ্ছে নৌকা, অনেক ঢেউ, বড় বড় ঢেউ আসতেছে। আর অনেক দূর, আমরা প্রায় 4-5 কিলোমিটার আসছি সেই নদীর তীর থেকে শরণখোলা। আর এখন আমরা আছি সেই মাঝের চরের ঠিক কাছাকাছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, মাঝের চরটা হচ্ছে এই। আর এই পাশে যত ছোটো ছোটো গাছপালা আছে, এইটা আরও অনেক দূরে এই মাঝের চর থেকে। এইটা একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যেটার সাথে কোনোই ল্যান্ড সংযোগ নাই। ডানলি ফর বোট দিয়ে আমাদের কলকাতা যেতে হয়। এটা ওরকম টুরিস্ট স্পট এরিয়া না, এটা চাইলে টুরিস্ট আসতেও পারে না ওরকমভাবে, বা টুরিস্ট। আমরা এখন মাঝের চরের খুব কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে মাঝের চর, দেখছেন, মানে এইটাই মাঝের চর। এখানে সুন্দরবনের মতোই জঙ্গল মনে হচ্ছে, কিন্তু আমরা দেখি এখানে বসতবাড়ি আছে, এখানে একটা ইউনিয়ন। তো আমরা আসলে অনেক কাছেই চলে আসছি। আমরা কিন্তু মাঝের চরে চলে আসছি, এখন পুরো জোয়ারের সময়। এই জন্য মাঝের চরে আমরা আসলে নামার জায়গা খুঁজে পাচ্ছি না। আমরা কীভাবে যেতে পারি বুঝতে পারতেছি না। এখানে মনে হয় একটা ঘাট আছে, আমরা এখনই নামার চেষ্টা করব। বাড়িঘরও এখানে আছে। এটা কি
এই যে নীল দিয়া, এটা কি ওটা? একটা ঘাট আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত মাঝের চরে এসে পৌঁছালাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ঘাট। আসলে এটা ঘাট বলা চলে না, এখানকার মানুষ এভাবেই যাওয়া আসা করে এখান দিয়ে। অবশ্য ওপাশে আর একটা ঘাট ছিল, আমরা সেখানে যাই নাই, আমরা একটু আসলে আনএক্সপ্লোর এরিয়াতেই যেতে চেয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন ঘাটটাকে, আমরা ঘাটে এখনই নামবো। বন্য গরু দেখছেন? এই মাঝের চরে আমরা আসলে গরু দেখতে পেয়েছিলাম। এটা বন্য গরু কিনা জানি না, বা এই জঙ্গলের গরু কিনা জানি না, হয়তো বা না, এখানকারই গরু হবে। ও গলায় কোনো দড়ি ছিল না, ও ইচ্ছা মতো জঙ্গলে ঘুরছিল এবং সে তার খাবার খাওয়াচ্ছিল। দেখতে অনেক সুন্দর ছিল। জ্বরের পানিতে সে প্রায় তার পা অর্ধেক পর্যন্ত পানিতে, এবং সে পানিতে নেমেই খাবার খাচ্ছে। হ্যাঁ, আমরা বোট থেকে নেমে আমরা আসলে মাঝের চরে চলে আসছি। এই বস নাম্বারটা দাও। 017 আমরা আস্তে আস্তে ঢুকতেছি। 0174 এইখানে আসলে এটা কি গাছ? ওইটা আনারস না, এটা তো আনারস মনে হচ্ছে না। এখানে তো ইলেকট্রিসিটি আছে, মনে হয় সম্ভবত সাবমেরিন দিয়েছে ইলেকট্রিসিটি নিয়ে আসা। দেখেন মাঝের চরের অবস্থা, বাসার মধ্যে জোয়ারের পানি উঠে গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম এমন কেন, তোরা বলছিল যে মাসে একবার বা দুইবার এমন হয়। এটা হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যার গণে নাকি তাদের বাসায় এরকম পানি উঠে যায়। দেখেন তাদের জীবন বৈচিত্র্য কেমন। এই বাড়ির মাঝে পানি উঠছে। এটা হচ্ছে সংরক্ষিত বন এলাকা, 540 একর আয়তন, পিরোজপুর রেঞ্জ, বন বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা হচ্ছে এই মাঝের চরেরই আসলে বন বিভাগের এরিয়া। ও, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা কি পরিমাণে স্রোত, জোয়ার আসছে, পুরা পানি এসব জায়গায় সব উঠে যায়। আপনি একটা জিনিস খেয়াল করেন যে কত স্রোত এখানে, পুরা পানি এখানে, পানি উঠে যায়। বসবাস করার আসলে কীভাবে বসবাস করে মানুষ এখানে, আল্লাহ, অনেক কিছু আছে এখানে। চরের ঠিক পশ্চিম সাইডে নেমেছিলাম ট্রলার দিয়ে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে পূর্ব সাইডের দিকে যাচ্ছি। আমরা আসলে দেখতে চাই, মাঝের চরটা বেশ অনেক বড় না, মানে ছোটই। তো এখানে চাইলেই আপনি কোথাও যেতে পারবেন না, কারণ দেখেন সব জায়গায় এখন পূর্ণাঙ্গ জোয়ার। হ্যাঁ, অমাবস্যার জোয়ার চলতেছে, সব জায়গায় পানি, আপনি তো যেতেই পারবেন না। তো ফরেস্ট অফিসটা এখানে একটা বেশ ভালো কাজ করছে, এরকম ট্যুরিস্টদের জন্য এরকম একটা রাস্তা তৈরি করছে কাঠ দিয়ে, বেশ সুন্দর। আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে যাইতে, কিন্তু ভয়ও লাগতেছে যে এখানে তো এরকম কেউ আসে না, সেটা আমাদের এই কাঠটা ভেঙে অ্যাকসেপ্ট করে কিনা না। আমরা তাও হাঁটতেছি, দেখেন পানি, জোয়ারে পানি একদম উঠে গেছে উপরে, আবার ভাটিতে নেমে যাবে। এইটা হচ্ছে গোলপাতা গাছ, না এটা বেত গাছ, নট গোল। সুন্দর। আমরা একেবারে পূর্ব সাইডে, ওই যে দূরে দেখেন ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটা টানেলের মতো করে সুন্দর ছোট্ট একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটা হচ্ছে নদীর পূর্ব সাইড। মাঝের চর থেকে ফেরার পথেই আসলে আমরা একটা বিপদে পড়ি, সেটা বিশাল বিপদ, কারণ আমাদের সোকানি নাট বোল্ট কেটে যায়। আমাদের ট্রলার আর লেফট রাইট বা সামনের দিকে যেতে পারছিলাম না, সেটা একটা বড় বিপদ ছিল আমাদের। সংকেতের মধ্যে চলে আসছি। আমাদের ট্রলারের যে হাল দিয়ে ডানবাম করা হয়, সেটা পুরো একেবারে নড়বড়ে হয়ে গেছে। যা কি অ্যাডভেঞ্চার! এখন এইটারে নাড়াচাড়া দিলে কোনো কাজ করে না, ডান বাম হয় না, ডান বাম হয় না।
এই গাছে দেন আমরা আমরা বিপদে পড়ছি। আমাদের যেটাতে লেফট রাইট করে যে 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 যন্ত্রটা, এটার নাম কি ভাই? এটার নাম কি? সুকানি। ও আচ্ছা, সুকানের যে নিচের অংশ এটা খুলে গেছে। এই যে লাঠি। সাপ আছে নাকি? আমি নামবো? মোবাইল ভাই আপনার মোবাইল আছে তো? হ্যাঁ যান। আমাদের সুকানি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সুকানি নষ্ট হয়ে গেছে ভাই। মাঝখানে হইলে আমরা কই চলে যেতাম, ঠিক ছিল না। আমার লাইফের একটা জীবনের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা সার্থকতা পূরণ হতো। ও আচ্ছা, নাট আছে? আচ্ছা ভাই, আমরা আসলে যখন মাঝের চর থেকে ব্যাক করতেছি, ঠিক সেই মুহূর্তে আমাদের তো সুকানি ভেঙে গেল। আমরা আল্লাহর ইচ্ছায় ধারে ছিলাম বলে আমাদের আস্তে আস্তে এক ধারে নিয়ে আসলো। পরে আমাদের মাঝি সুকানি ঠিক করার পর আমরা যখন মাঝের দিকে রওনা দিয়েছি, ভাই এটা উনি নিজেই ভয় পাচ্ছে যে এত বেশি স্রোত। এটা নাকি ভরা কাটালের কি একটা আজকে পূর্ণিমা আমাবস্যা, সে আমাবস্যার কি একটা গড়, সেই গড় নাকি শুরু হয়েছে। উনি আকাশে অনেক মেঘ করছে, আর আমরা সেই নদী মাঝখান বরাবর যাচ্ছি, অনেক বড় বড় ঢেউ, আর অনেক স্পিডে উনি ট্রলার চালাচ্ছে। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমরা অনেক রিস্কে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে সহি সালামতে পৌঁছাইতে পারে। টাইম টু টাইম আমরা আপনাদেরকে শেয়ার করবো ভাই। অ্যাডভেঞ্চার নিতে এসে এখন তো বিপদ আছে ভাই, দোয়া করেন ভাই আমাদের জন্য ভাই। আল্লাহ হাফেজ ভাই। ভাই ইনি হচ্ছে আমাদের শরণখোলা রেঞ্জের মাঝি। উনি শরণখোলা রেঞ্জের যত ট্যুরিস্ট আসে মোটামুটি ওনাকে চিনেন, এবং উনি ভালো সার্ভিস দিয়ে থাকে, উনি অনেক আন্তরিক। তবে সাধারণত পর্যটকরা আমাদের শরণখোলা রেঞ্জের যে ফরেস্ট অফিস আছে, সেই ফরেস্ট অফিস পর্যন্তই ঘুরে যায়। চেয়ারম্যানও আছে। ভাই মাঝের চরটা মনে হয় পিরোজপুরের মাঝে। হ্যাঁ, এটা পিরোজপুরের মাঝে, এটা শরণখোলার মধ্যে না। তো আমরা সেই মাঝের চরে আসছি, এবং আমরা অলিভার দুজন। এই যা মেঘ ডাকতেছে দেখছেন ভাই, দেখেন মেঘ ডাকতেছে, অনেক অ্যাডভেঞ্চার হবে। ঝড় উঠলে বা বৃষ্টি হলে ভালো লাগবে। তো আমরা ডেসক্রিপশনে আমাদের গুগল ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনাকে। আপনারা যদি কখনো আসেন আন্তরিকতার সহিত তিনি আপনাদের ঘোরাবেন, একটু ছাড় দিয়ে ঘোরাবেন আমাদের চ্যানেলের নাম বলে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি কিছু বলবেন? কি করবো, আপনি আচ্ছা, ওকে, সো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। ভাই আমরা হঠাৎ আস্তে আস্তে একটা মাছ দেখছি নদীতে। হ্যাঁ, কী মাছ জানি না, তো এই মাছটা দেখি, উঠানোর চেষ্টা করবো আর কি আমরা। তুমি উঠাবা হাত দিয়ে উঠাবা। এই যে হাত দাও। আমি কি করে আসতে বুঝতে গেছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা সেই বড় বলেশ্বর নদী থেকে আমরা ছোট সেই ছোটা নদী বলে যেটাকে লিঙ্ক নদী, সেটাতে চলে আসছি, এবং আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থানে নেমে যাব। আল্লাহ হাফেজ। ওকে, এবার বলি আমরা কিভাবে এইখানে আসতে পারছি এবং আপনারা কিভাবে আসবেন। অ্যাকচুয়ালি আমরা রওনা দিই ঢাকা থেকে। প্রথম ঢাকা থেকে আমি যশোর আসি, যশোরে আমার নিজের বাসা। যশোর থেকে আমি হচ্ছে খুলনা, বাগেরহাট, দেন রায়েন্দা, মোড়লগঞ্জ, আফটার দ্যাট শরণখোলা। এখন অ্যাকচুয়ালি যশোর থেকে তো সবাই আসবে না, তো আমি ঢাকা থেকেই বলি। আপনারা ঢাকা থেকে ঢাকা রায়েন্দা বাস পাবেন, পর্যটক নামের একটা বাস। আমি ভাড়া এক্স্যাক্টলি বলতে পারছি না, সেটা রায়েন্দা বাজারে আপনাকে নামিয়ে দিবে। রায়েন্দা বাজার থেকে আপনাকে অটো যোগে 50 টাকা করে
শরণখোলা রেঞ্জে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরে রুবেল ভাই নামের একটা ট্রলার মালিক আছে, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব। উনি আসলেই খুবই আন্তরিক, উনি আমাদেরকে গাইড করছে, সব কিছু করছে। আপনারা যখনই যেতে চান এইভাবে মনে রাখবেন, আপনারা সিকিউরিটি আপনাদের নিজের দায়িত্বে নিয়ে যাবেন, আপনারা সিকিউরিটি নিজের দায়িত্বে রাখবেন। আমরা আসলে সাহস করে নিজেরাই গিয়েছিলাম, সিকিউরিটি আমরা নিজেরাই রাখছি। তো আশা করি ওইখানে এরকম ধরনের কোনো প্রবলেম নাই, আপনারা প্রবলেম ফেস করবেন না। এবং ইজিলি ডে ট্যুরে আপনারা করতে পারবেন। ঢাকা থেকে রাতে গাড়িতে উঠলে সকালে নেমে আপনারা সকাল থেকে সারাদিন এখানে ঘুরে আবার নাইটে গাড়িতে উঠবেন, পরের দিন পৌঁছে যাবেন। এটা একটা ভালো ট্যুর হবে আশা করি আনএক্সপ্লোর্ড এরিয়াতে। সো আশা করি আপনারা সবাই জিনিসটা এই ট্যুরটা উপভোগ করেছেন এবং আগামীতে আপনারাও আসবেন, এই দোয়া করি। সুস্থ মন, সুস্থ সবল শরীর, মন যাই চান না কেন, ট্রাভেলিং আপনাকে করতেই হবে। আপনি যদি ট্রাভেল করেন, ঘুরেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আপনারাও আসবেন, এই দোয়া করি।